তোমরা কারা? ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমাদের কিছু চাই না অশুভরাজ, আমরা এসেছি আপনাকে একটা খবর দিতে। কিসের খবর? আমার খবর আমি নিতেই পারি। তোমরা চলে যাও। তোমরা দুজন শুভ শক্তির রক্ষক। এমন কি ঘটলো যাতে তোমাদের প্রেত রাজ্যে আসার প্রয়োজন পড়লো? তুমি এখানে এলে কেমন করে? তোমার সাহস তো কম নয়। মহারাজ, উত্তেজিত হবেন না। আপনার বয়স হচ্ছে, এত উত্তেজনা আপনাকে মানায় না। আপনি শুধু একটা কথা জেনে রাখুন, আপনার আদরের কুমারকে আমি বন্দি করে রেখেছি। সে কোথায় আছে কেউ জানে না। মহারাজ, আমি ভীষণ লজ্জিত যে আমি আপনার দুঃসময়ে পাশে থাকতে পারিনি। কিন্তু ঘাতককে কিছু কি জানা যায়নি? আপনি বসুন। আসলে পুত্র হারানোর শোক ভয়াবহ। এসব নিয়ে কথা না বলাই ভালো। ওই তো পরিণীতা মা এসে গেছে। বাবা, কেমন আছো তুমি? মা, মায়েরা সবাই ঠিক আছে তো? তোর উপর এত বড় একটা ঝড় বয়ে গেল। হ্যাঁ রে মা, আমরা কি তোর পর? কেন আমাদের কিছু জানাসনি? ফিরে চল মা। খবরটা শোনার পর থেকে তোর মায়েরা তোর জন্য অস্থির অস্থির করছে। আমি তো ঠিক আছি বাবা, আমার তো কিছু হয়নি। আর আমি কোথায় যাব? রাজপুত্র ফিরে আসবে বাবা। রাজপুত্র ফিরে এলে আমরা দুজন তোমাদের সাথে দেখা করে আসব। তুই এসব কি বলছিস মা? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? চল মা, বাড়ি ফিরে চল। পরিণীতা মা, তোমার বাবা তোমাকে তার রাজ্যে নিয়ে যেতে এসেছেন। আমার মনে হয় তোমার তার সাথে যাওয়া উচিত। না পিতা, বিয়ের পর কোনো সধবা মেয়েই তার স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে যায় না। তুই কেন কিছু বুঝতে পারছিস না মা? রাজপুত্র আর নেই পরিণীতা। অমন বলো না বাবা, আমার রাজপুত্র আছে আর সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। তুমি বসো না বাবা, জলখাবারটা খেয়ে নাও আর মায়েদের বলো আমি এখানে খুব ভালো আছি। উত্তর মহারাজ, আপনার কন্যাটি যখন এখানেই থাকতে চায় থাক না। সে তো আমারও কন্যা সম, আমার রাজপ্রাসাদের আলো। কিন্তু ও যা ভাবছে তা তো সত্যি নয়। যখন ও সবকিছু বুঝতে পারবে তখন অনেক দেরি হয়ে না যায়। ওকে একটু সময় দিন। পরিণীতার মধ্যে আমি একটা আশার আলো দেখতে পাচ্ছি। হয়তো ওর আশায় একদিন সত্যি হয়ে যাবে। মানুষ তো আশা নিয়েই বেঁচে থাকে। তখন সেখানে এলো রাজকন্যা সুপ্রিয়া। মেয়ের শ্বশুর বাড়িতে এসে ভোজনে বসে যায়, হে কেমন বাবা? এ সমাজে মেয়ের বাড়িতে এসে কেউ পাত পেড়ে খায় না। আপনি যেমন নিয়ম কানুনের বালাই জানেন না, আপনার মেয়েও তাই। স্বামীকে তো খেয়েছে, এবার রাজ্যে খাবে বলে কি ফেলে যাচ্ছেন? এটাকে রাজবাড়ি থেকে নিয়ে যান। ওর জন্যই আমার ভাই মারা গেছে। সুপ্রিয়া, তুমি তোমার কক্ষে যাও। নিয়ম আমরা তৈরি করি, নিয়ম আমাদের কথাই চলে। নিয়মের কথাই আমরা নই। আর ক্ষমা চা উত্তর রাজার কাছে। আমি তো কোনো ভুল কথা বলিনি বাবা। আমাদের আজ এই অবস্থার জন্য দায়ী একমাত্র পরিণীতা। কিন্তু আমার তো মনে হয় এসব কিছুর পিছনে রাজকন্যা সুপ্রিয়ার হাত আছে। আমি পরপর সব ঘটনাগুলো একটু খুলে বলি। পিতা, আপনি আমার এই আচরণে দুঃখ পাবেন না তো? না, তুমি সবটা খোলাসা করে বলো, আমি শুনতে চাই। আমার পুত্রের প্রাণ চলে গেছে, দূত কোনো আগাম খবর দিতে পারলো না। এমনকি মৃত্যুর কারণও এখনো অবধি অজানা। ছি, সব একাই ভোগ করবে বলে নিজের পাপ আমার কাঁধে চাপিয়ে দিলে। বাবা, এখনই এই মেয়েকে কারাগারে বন্দি করো। আমরা আসল কথা থেকে দূরে চলে যাচ্ছি। পরিণীতা মা, তুমি খোলসা করে বলো, তোমার কোনো ভয় নেই। এই ঘটনা শুরু হয়েছে রাজকুমার শিকারে যাওয়ার সময় থেকে। মন্ত্রী রাজকুমারকে তীর ছুঁড়েছিল, কিন্তু সেটা গাছের ডালে লেগে যায়। বনে গেলে এখনো তার প্রমাণ পাওয়া যাবে। রাজকুমারের গায়ে বিষ মাখানো তীর ছুঁড়েছিল এই সুপ্রিয়া। সেই তীর আজও উত্তর প্রাসাদে আমার কক্ষে রাখা আছে, যার উপর লেখা ছিল আমি ফিরে এসেছি, আলবিদা রাজপুত্র। আর ছিল সেই চিহ্ন যেটা রাজকন্যার গলার মালায় রয়েছে। তাতে কি প্রমাণ হয়? কেউ আমাকে নিশ্চয়ই ফাঁসাতে চাইছে। আমি এসবের কিছুই জানি না। আচ্ছা বেশ, তাহলে আমির চাঁদকে অনাথ আশ্রমে রেখে তুমি কেন এতদিন অশুভ শক্তির আরাধনা করেছো? প্রথমে তোমার গুরু ওই জাদুকর আমার বউ ভাতে ফিরে এলো। সে আমাকে 12 বছর নির্বাসনে পাঠালো। সব কি এমনি এমনি? এরপর তো আমাদের ওপর বিপদের পর বিপদের দিন কেটেছে। সবই কি নিছক কাকতালীয়? তর্কের খাতিরে যদি ধরেও নিই,
তবে এখানে তোমার ছায়া কেন আসলো? বাবা, বাবা, ওকে থামতে বলো। ও অকারণ আমাকে দোষ দিচ্ছে। আমার মাথা একবার গরম হয়ে গেলে কিন্তু অনর্থ হবে। তুমি বলো পরিণীতা মা, আমি সত্যের মুখোমুখি হতে চাই। এরপর আমরা প্রাসাদে ফিরে এলাম। প্রথমে বিষকন্যা, তারপর রাক্ষসী ফিরে এলো। সবই তার মায়া শক্তির ফলে। ওর ঘরে তল্লাশি নিলে সবটারই প্রমাণ পাওয়া যাবে আশা করি। না, কেউ যাবে না আমার কক্ষে। আমি রাজকন্যা। আমার কক্ষে তল্লাশি নিলে আমাকে অপমান করা হবে। আমাকে সবটা আগে বলতে দেওয়া হোক পিতা। আর কি বলবে? ননদ তো পথের কাঁটা, আবার নিশ্চয়ই আমাকে ছুঁড়ে পথে ফেলে দেবে। মাথায় করে রাখার মতো কোনো আচরণ কি করেছো তুমি? এখনো জোর গলায় কথা বলছো কেমন করে? পরিণীতা মা, সহজ করে বুঝিয়ে বলো সবটা, আমার সবটা জানা প্রয়োজন। তারপর রাজকন্যা যখন দেখলো তার কোনো মায়াই কাজ করছে না, সে নিজেই রাজগুরুকে আটক করলো। গুপ্তচর সে খবর রাজপুত্রকে জানাতেই সেনাপতি মশাই উদ্ধার করলো রাজগুরুকে। আমরা সবাই রাজগুরুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। আর এই সুযোগে লুকিয়ে প্রাসাদে এলো মন্ত্রী আর রাজকন্যা সুপ্রিয়া। তারপর রাজপুত্রের মাথায় আঘাত করে মুখোশ মানবের জায়গায় রেখে মুখোশ মানবকে নিয়ে গেল। তারপরের ঘটনা তো কারোরই অজানা নয়। তারপর আমি কি করেছি? আমি কিচ্ছু করিনি। তারপর তো মুখোশ মানব প্রাসাদে এলো। ওর কথাবার্তায় আর চলাফেরাতেই আমার সন্দেহ হয়। আমি লুকিয়ে নজর রাখি। সেদিন রাতে সিংহাসন নিয়ে কথা কাটাকাটি হয়, আর রাজকন্যা গভীর রাতে তাকে নির্মমভাবে হত্যা করে। মুখোশ মানবের হাতে রাজকন্যার কানের দুল ছিল। হ্যাঁ বাবা, বাইরে দাঁড়িয়ে আমি সবটা শুনেছি। পরিণীতা সব সত্যি কথা বলেছে। আমার মেয়ে হয়ে আমার রাজ্যের সাথে এত বড় অবিচার! এই, কে আছো? একে এক্ষুনি বন্দি করে আমার সামনে থেকে নিয়ে যাও। দাঁড়ান পিতা। সুপ্রিয়া, তুমি তো মা, তোমার একটা ছেলে আছে। তুমি কেন এমন করলে? তোমার ছেলের কথা কি তোমার একটা বারও মনে পড়েনি? হ্যাঁ, আমি মা, আর মা বলেই সন্তানের ভালো চেয়েছি। এই রাজবংশের কোনো মেয়ে পিতার রাজত্বের কোনো অংশ পায় না, কিন্তু তার ছেলেরা সব ভোগ করে। আমি যা করেছি সব ভেবেই করেছি। যদি মহারাজের কোনো পুত্র না থাকে, তবে আমার আমির চাঁদি হবে এই রাজ্যের রাজা, আর আমি রাজমাতা। কিন্তু আমার সব পরিকল্পনা এই মেয়েটা ধরে ফেলে। আমি আজ ওকেও ছাড়বো না। থামো সুপ্রিয়া, একদম পরিণীতার কাছে আসবে না। সৈন্য, ওকে নিয়ে যাও, আর এমন অবস্থা করো যেন পালাতে না পারে। আমার কুমার, পরিণীতা মা, তোমার জন্যই আমি আমার পুত্রকে ফিরে পেয়েছি। তুমি চিরকাল এভাবেই ওর পাশে থেকো। এবার আমি নিশ্চিন্ত হলাম। আজ আমি আসি। ওদিকে রানীরা পরিণীতার খবর জানার জন্য পথ চেয়ে আছে। সাবধানে থাকিস মা, আসি। এই তো এসেছো বাবা, আর একটু থাকো। আজকের দিনটা থেকে যান না পিতা। না বাবা, আরেকদিন, আজ যেতে হবে। কুমার, তুমি যখন এসেছো, এবার সব শক্ত হাতে তুমিই সামলাও। আমাকে এবার ছুটি দাও। আমির চাঁদের কি হবে বাবা? ও কোথায় থাকবে? কিছু কি ঠিক করলেন? পিতা, আমির চাঁদ খুবই মিষ্টি একটা বাচ্চা। আমাকে রানীমা বলে ডাকে। ও প্রাসাদেই থাক, আমাদের কাছেই বেড়ে উঠুক। মা পরিণীতা, তুমি বড্ড সরল। শোনো মা, পিতামাতার গুণ সন্তানের মধ্যেই লুকানো থাকে। ওর মা বাবা দুজনেরই লোভ ছিল আমাদের রাজ সিংহাসনের দিকে। আমি একই ঘটনার পুনরাবৃত্তি চাই না। পিতা, আমরা যদি আমির চাঁদকে পারস্যে পাঠিয়ে দিই, সেখানে ওর থাকা খাওয়ার ব্যবস্থা করা যাবে, আর আমার মনে হয় ওটাই ভালো হবে। বেশ, তবে তাই হোক। আমির চাঁদকে পারস্যে পাঠানোর ব্যবস্থা করো। এইটুকু একটা বাচ্চাকে অত দূরে পাঠানো কি ঠিক হবে? থাক না আরো কটা দিন। না পরিণীতা, আমি যা করব আশা করি তাতে আমির চাঁদের কোনো অসুবিধা হবে না। আমির চাঁদ পরিণীতার ঘরে আসে, আর পরিণীতা তখনও মন খারাপ করে বসেছিল। রানীমা, ও রানীমা, তোমার মুখটা শুকনো কেন? কি হয়েছে তোমার? কই, কিছু না তো আমির চাঁদ। আজ আমির চাঁদ কি খেয়েছে?
আমার প্রিয় প্রিয় সব খাবার। আচ্ছা, প্রাসাদের সবার হলো কি? সবাই এমন মন খারাপ করে বসে আছে কেন? আমি তো পড়াশোনা করতে যাচ্ছি। ছুটি পেলে আবার তোমার কাছে আসবো রানীমা। তুই কেন আমার কোলে এলি না আমির চাঁদ? তোর বাবা মায়ের জন্য তোকেও কষ্ট পেতে হবে। ও রানীমা, কি ভাবছো? আচ্ছা, আমার মা কি আবারও তার কাজে গেছে? হ্যাঁ, কাজ শেষ হলেই তোমার মা আবার তোমার কাছে ফিরবে আমির চাঁদ। এখন যাও, তোমার সবকিছু গুছিয়ে নাও। কাল তো সকাল সকাল আমির চাঁদ যাবে তার নতুন পাঠশালায়। রানীমা, আমার এই প্রিয় খেলনাটা আমি তোমাকে দিয়ে গেলাম। আমাকে পত্র দিও কেমন, আর আমার খেলনা কেমন আছে জানিও। আমিও আমার নতুন বন্ধুদের তোমার রাজপুত্রের গল্প শোনাবো। তো বন্ধুরা, শেষ পর্যন্ত কি পরিণীতা আমির চাঁদকে পারস্যে যেতে দেবে, নাকি আমির চাঁদকে প্রাসাদে রাখা নিয়ে আবারও কোনো নতুন অশান্তির সৃষ্টি হবে, সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।